আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো নিয়ে চলে আসলাম রিশফা গল্প সিজন 2 পার্ট 2। তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পে যাওয়া যাক। আমার মতো দেখতে মেয়েটা যখন উঠে বসে আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিল, তখন আমার কলিজায় পানি নেই। আমি চিৎকার দিয়ে এক দৌড় দিয়ে রুমে চলে আসলাম। আমার চিৎকারে বড় অপুরা ঘুম থেকে উঠে গেল। তারা হন্তদন্ত হয়ে দৌড়ে আসলো আমার কাছে। কি হয়েছে জিজ্ঞেস করছে, কিন্তু আমি কোনো জবাব দিতে পারলাম না। কি বলবো আমি তাদের? আমি তো নিজেই জানি না কি হয়ে গেল। আমি শুধু হাতের ইশারায় কাঁপতে কাঁপতে ভ্যালকনির দিকে দেখালাম তাদের। তারা তিনজনই ভ্যালকনিতে গিয়ে দেখলো, বলল এখানে তো কিছুই নেই। আমিও দৌড়ে গিয়ে দেখলাম সত্যিই সেখানে কিছুই নেই, না অ্যাম্বুলেন্স না কোনো মানুষ। তাহলে একটু আগে কি দেখলাম আমি? এটা কি আমার মনের ভুল? সারাদিন সকালের ঘটনাটা নিয়ে ভাবলাম, কিছুই মেলাতে পারছি না। ভয়ের চেয়ে বেশি অবাক হয়েছি। এমনটাও হতে পারে নাকি? সেদিন আর কোচিং এ গেলাম না। বিকেলবেলা ছাদে গিয়ে আনমনে বসে আছি। হঠাৎ কোথা থেকে যেন একটা নীল রঙের প্রজাপতি উড়ে এসে আমার হাতে বসলো। আমি হাত নাড়ালাম না। প্রজাপতি আমার খুব ভালো লাগে, আর এটা অন্যরকম একটা প্রজাপতি, দেখতে খুব অদ্ভুত। কিন্তু হাতে কেমন যেন ব্যথা অনুভব করলাম। আস্তে আস্তে ব্যথাটা বাড়তে লাগলো। আমি আঙুল দিয়ে স্পর্শ করতেই ফুরুত করে উড়ে গেল। উড়ে গিয়ে একটা ছোট ফুল গাছের উপর বসলো। খেয়াল করলাম ফুল গাছের পাতাগুলা ধীরে ধীরে সবুজ থেকে কালো হয়ে যাচ্ছে, যেমনটা আগুনে পুড়লে হয়। আমি বসা থেকে উঠে গেলাম। আবার কিছু একটা হচ্ছে। আমি দৌড়ে গিয়ে প্রজাপতিটা তাড়িয়ে দিলাম হাত দিয়ে। কিন্তু এবার আমি খুব ভয় পেয়ে গেলাম, কারণ আমার হাতে কালো একটা দাগ বসে গেছে, ঠিক যেখানে প্রজাপতিটা বসেছিল। আমি হাত দিয়ে মুড়িয়ে দাগটা মুছে ফেলার চেষ্টা করলাম, কিন্তু সেটা যাচ্ছে না। হঠাৎ পেছন থেকে একটা মেয়ে কণ্ঠ ভেসে আসলো, ওই দাগ কখনোই মুছবে না। আমি সাথে সাথে পেছনে তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। আরে এইমাত্র এটা কেউ কথা বললো। আমি বুঝতে পারলাম এই মুহূর্তে এখানে থাকা ঠিক হবে না, তাই ছাদ ত্যাগ করার জন্য জোরে হাঁটা দিলাম। ঠিক তখনই খেয়াল করলাম একটা মেয়ে ছাদের এক কোণে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। তার খোলা চুলগুলো এলোমেলো ভাবে উড়ছে। আমি জিজ্ঞেস করলাম, এই মেয়ে কে তুমি? কোনো জবাব এলো না। আমি আরেকটু কাছে গিয়ে বললাম, আমার কথা কি কানে যাচ্ছে না? কে তুমি? এবারও কোনো জবাব না পেয়ে আমি গিয়ে মেয়েটার কাঁধে হাত রাখলাম। তার শরীর প্রচন্ড ঠান্ডা ছিল। আমি সাথে সাথে হাত সরিয়ে নিলাম। এবার মেয়েটা আমার দিকে ঘুরে তাকালো। নীল চোখা, খুব মায়াবী চেহারার একটা মেয়ে। আমার চেয়ে বয়সে ছোটই হবে। তাই জিজ্ঞেস করলাম, কে তুমি? আগে তো কোনোদিন এখানে দেখিনি তোমাকে। মেয়েটা খুব সুন্দর করে বলল, আমি রিশফা। আমি বললাম, তুমি রিশফা মানে? তাহলে আমি কে? আমার নামও তো রিশফা। মেয়েটা বলল, শুধু আপনার নামই যে রিশফা হতে হবে এমনটা না, আরো অনেক মেয়ের নামই রিশফা হতে পারে। হ্যাঁ তা ঠিক, তার মানে আমাদের দুজনের নামই রিশফা। কিন্তু তুমি এখানে কিভাবে এলে? তোমাকে তো এই হোস্টেলে আগে কখনো দেখিনি। এবার মেয়েটার মুখটা কালো হয়ে গেল। অন্যদিকে মুখ করে ছাদের রেলিং এর উপর বসলো। আমিও কি মনে করে যেন তার কাছে বসলাম। মেয়েটা বলা শুরু করলো, আজ প্রায় 2 মাস যাবত আমি এই হোস্টেলের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আমার একটা গন্তব্য ছিল। আমি মুক্ত হয়ে গিয়েছিলাম একটা কালো অধ্যায় থেকে। চলে যাচ্ছিলাম আমার ঠিকানায়, কিন্তু কিভাবে যেন এই হোস্টেলে এসে আটকা পড়ে গেলাম। না আমি এই হোস্টেল থেকে বের হতে পারছি, আর না কারোর সাথে যোগাযোগ করতে পারছি। আমি বললাম, এগুলো কেমন অদ্ভুত কথা। মানে তুমি জানোই না কিভাবে এই হোস্টেলে এসে পৌঁছালে? মজা করছো আমার সাথে? মেয়েটা একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, মৃত মানুষ কখনো মিথ্যা কথা বলে না। আর আজ থেকে আমি আপনার শরীরেই থাকবো, যতদিন আমি মুক্তির পথ খুঁজে না পাই। আপনি আমাকে সাহায্য করবেন, করতেই হবে। এবার মেয়েটার মাঝে কেমন একটা অদ্ভুত অনুভূতি লক্ষ্য করলাম। তবু আমি বললাম, অনেক হয়েছে তোমার এসব ফালতু কথা। এই সত্যি করে বলো, কোথা থেকে আসছো তুমি? না হলে আমি সুপারভাইজারকে জানাবো। মেয়েটা বলল, আপনি আমার কথা বিশ্বাস করেননি তাই না? তাহলে দেখেন। এই বলে মেয়েটা ছাদের রেলিং থেকে কাত হয়ে নিজেকে ফেলে দিল। আমি ধরতে গিয়েও পারলাম না। মনে হলো যেন সে একটা আলো। আমার হাত ভেদ করে এসে পড়ে গেল। চোখের সামনে 3 তলা ছাদ থেকে মেয়েটা পড়ে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম তার নিথর দেহটা নিচে পড়ে আছে। আমি চিৎকার করে নিচে যাওয়ার জন্য উল্টো ঘুরলাম। ঠিক তখনই দেখলাম মেয়েটা আমার পেছনে দাঁড়িয়ে আছে মলিন মুখে। আমি যেন কারেন্টের শক খাওয়ার মতো কেঁপে উঠলাম। যে মানুষটা আমার চোখের সামনে ছাদ থেকে পড়ে গেল, সেই মানুষটা আবার আমার সামনে কিভাবে এলো? আমি আবার নিচে তাকালাম। সেখানে মেয়েটার দেহটা পড়েছিল না। এমনকি নিচ দিয়ে কত মানুষ হাঁটাচলা করছে, তারা কেউ এটা নিয়ে কিছুই করছে না। তার মানে মেয়েটা যা বলছে সত্যিই বলছে। সে কোনো মানুষ না। মেয়েটা এখনো আমার সামনে ঠায় দাঁড়িয়ে আছে। আমাকে ভীত দেখে মেয়েটা বলল, আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি তখন প্রজাপতি হয়ে বসে আপনার হাতে আমার চিহ্ন এঁকে দিয়েছি। আপনি চাইলেও আমার থেকে দূরে থাকতে পারবেন না। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, সকালবেলা অ্যাম্বুলেন্সের ঘটনাটা হলো তুমিই ঘটিয়েছো? সে বলল, হ্যাঁ আপু, আমিই করিয়েছিলাম, কারণ আমি আপনার শরীর বেছে নিয়েছি। আপনাকে আরো ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হতে হবে আমার জন্য, তাই অভ্যস্ত হয়ে যান এসব বিষয়ে। আমি বললাম, আচ্ছা আমার কাছে তুমি কি চাও? কেন আমার শরীরই বেছে নিলে তুমি? শুধুমাত্র নামের মিল থাকার জন্য, নাকি অন্য কোনো কারণ আছে? সে বলল, আস্তে আস্তে সবকিছু জানতে পারবেন আপু। এখন আমি যা বলি তা করবেন, আর এসব বিষয় কারোর সাথে শেয়ার করবেন না, তাহলে আপনার ক্ষতি করতে আমার কোনো মায়া লাগবে না। আমি খুব ভয় পেয়ে গেলাম। ঠিক আছে, কাউকে বলবো না এসব।
আমাকে কি করতে হবে বলো? আর তোমার কাজ শেষ হয়ে গেলে আমাকে তো ছেড়ে দিবে, তাই না? হ্যাঁ, আমার কাজ হয়ে গেলে আর কখনো আপনাকে বিরক্ত করব না। এখন আমার কথা মন দিয়ে শোনেন। হোস্টেলের পুরনো বিল্ডিং এ যাবেন, সেখানে কেউ থাকে না। নতুন বিল্ডিং ওঠানোর পর সেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেখানে গিয়ে 4 নাম্বার রুমের ভাঙা আলমারিটা খুলবেন, দেখবেন সেখানে কি আছে। এসে আমাকে জানাবেন। আমি এখনো জানি না আমি হোস্টেলে কেন বন্দী হয়ে আছি। উত্তরটা খুঁজে পেলে আমি মুক্তির পথ খুঁজে পাবো। আমি বললাম, ওই বিল্ডিং এ দিনের বেলাতেই কেউ যায় না ভয়। আর আমি সন্ধ্যাবেলা যাবো কিভাবে? কাল দিনের বেলা গেলে হয় না? মেয়েটা ঘাড় বাঁকা করে কর্কশ গলায় বলল, এখন যেতে বলেছি মানে এখনই যেতে হবে। আমাকে এখানেই পাবেন, দেখে এসে আমাকে জানাবেন। আমি ভয় পেয়ে বললাম, ঠিক আছে যাচ্ছি। এমন ধমক দেওয়ার কি দরকার? এই বলে মুখ বাঁকিয়ে চলে আসলাম। আমি এতটুকু বুঝেছি যে ওর কথা মানলে ও আমার কোনো ক্ষতি করবে না। আমি পুরোনো বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি, খুব ভয় করছে ভিতরে যেতে, কিন্তু যেতে তো হবেই, না হলে আবার রিশফা আমাকে মেরে ফেলতে পারে। ভাবতে ভাবতে ভিতরে প্রবেশ করলাম। চারিদিক থেকে বিভিন্ন পোকামাকড়ের ডাক ভেসে আসছে। এত অন্ধকার যে নিজের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত দেখা যাচ্ছে না, ভরসা শুধু মোবাইলের ছোট্ট একটা লাইট। হঠাৎ মনে হলো কেউ যেন আমার পিছন দিয়ে দৌড়ে চলে গেল। আমি চমকে গিয়ে পেছনে তাকালাম, কাউকে দেখলাম না। আমি আবার সামনে যেতে লাগলাম। আমার মনে হচ্ছে কেউ তো আমার সাথে আসছে, আমার সাথে পা মিলিয়ে হাঁটছে। তবে এসব পাত্তা দিলাম না, কিছু হলে রিশফা দেখে নিবে। আমি তো ওর কাজ করার জন্যই এখানে এসেছি। অবশেষে 4 নাম্বার রুম খুঁজে পেলাম। দরজা ভাঙা ছিল, হালকা ঠেলে ভিতরে প্রবেশ করলাম। লাইটের টিম আলোতে আলমারিটা পেয়ে গেলাম রুমের এক কোণে। হঠাৎ চিচি শব্দ করে কয়েকটা ইঁদুর দৌড়ে চলে গেল। আমি একটু ভয় পেলাম, না জানি আলমারির ভিতরে কি আছে। ধীরে ধীরে আলমারির কপাটটা টান দিলাম। খুব বাজে একটা গন্ধ নাকে ভেসে আসলো। ওড়না দিয়ে নাক চেপে ধরে লাইটের আলোটা দিয়ে চারদিক ঘুরিয়ে দেখতে লাগলাম। আরে, এটা তো একটা মৃতদেহ, কালো কাপড় দিয়ে মোড়ানো, শুধু মুখটা বোঝা যাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখলাম এটা রিশফার মৃতদেহ। হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পেয়ে ঘাবড়ে গিয়ে পেছনে তাকালাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো এখানে শেষ হয়ে যায় রিশফা গল্প সিজন 2 পার্ট 2। তো গল্পটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।